হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। এখন আমরা কুয়েটের 24-25 যে সেশনে কুয়েটে কেমিস্ট্রি যে প্রশ্নগুলো আসছে ব্যাখ্যা সহকারে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা মোটামুটি হয়তো সমাধান অনেকেই পেয়ে গেছো, বুঝতেছো না যে এটা সমাধান এটা কিভাবে হলো। আমরা চেষ্টা করব সমাধানগুলা ঠিক মতো দেওয়ার এবং কোন প্রশ্নগুলা কই থেকে আসছে সেগুলা একটু বলে দেওয়ার চেষ্টা করব। তার কারণ তোমরা তো বড় কম আর কঠিন হইছে বেলা লাফালাফি করো বেশি। তো যাই হোক, চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে ইথাইল ইথানয়েট এস্টার শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করলে কি উৎপন্ন হবে। এই প্রশ্নের সমাধান করতে হলে তোমাকে প্রথমেই এই যে স্টারটা আছে এই স্টারের নামটা আগে লিখতে হবে। এখানে নাম মানে বাংলা নাম দেওয়া আছে, এটা রাসায়নিক সংকেত তোমার প্রথমে লিখতে হবে। এটা সংকেত কি? ইথাইল ইথানয়েট, CH3 ডাবল বন্ড ও ও তারপরে C2H5। এই অংশটা হচ্ছে তোমার ইথাইল অংশ আর এই অংশটা হচ্ছে ইথানয়েট অংশ। আমি তোমাদের এই জিনিসটা কনসেপ্ট বুক থেকে পড়াইছিলাম। তোমরা যারা আসলে আমাদের অর্গানিকের মেগা ক্লাস করছো, অর্গানিকের মেগা ক্লাস 3 এর পার্ট 1 করছো, তারা মোটামুটি এই প্রশ্নটা পারা উচিত। তার কারণ আমি এটা পড়াইছিলাম তোমাদেরকে যে কিভাবে তোমার এস্টারকে বিজারণ করবা। এস্টারকে যদি বিজারণ করা হয় তাহলে এই যে পার্টটা আছে খেয়াল করে দেখো, এই যে পার্টটা আছে এটা বিজারিত হবে। এই পার্টটা বিজারিত হয়ে তোমার CH3 CH2OH এ পরিণত হবে এবং যা আছে বাদবাকি যা আছে সেটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে। বাদবাকি যা আছে সেটার সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয় তাহলে তুমি কি পাবা? এটা পাবা। তাহলে বুঝতেই পারতেছো এখানে যে দুইটা অ্যালকোহল তুমি পাইছো এটাকে আদ্র মানে বিজারণ করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দুটাই হচ্ছে ইথানল। এখানে অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে কিন্তু ইথানল। এটা মাথায় রেখো, এটার অ্যান্সার হবে ইথানল। তো যারা এই যে এস্টারের আদ্র বিশ্লেষণ, এস্টারের বিজারণ বা এসিডের জাতকগুলোর বিজারণ পারতেছো না, আমার মনে হয় যে তোমরা মেগা ক্লাস 3 এর পার্ট 1টা করে নিও। এই জিনিসগুলো খুব ভালোভাবে ডিটেলসে পড়াইছি। 2 নম্বর প্রশ্ন দেখো, এটা খুব সহজ একটা প্রশ্ন। এটা তোমার কোশ্চেন ব্যাংকেই আছে। এটা মেবি একটু 2004 সালের আগে কোন একটা সালে আসছিল, মোস্ট প্রবলি বুয়েটে আসছিল, আমার সালটা মনে পড়তেছে না। 0.25 মোল পার লিটার ইথানোয়িক অ্যাসিডের 200 মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম ইথানয়েট মিশ্রিত করলে দ্রবণটিতে হাইড্রোনিয়াম আয়ন এর ঘনমাত্রা এত গ্রাম আয়ন পার লিটার হবে। এই প্রশ্নে ম্যাক্সিমাম পোলাপানের যে প্রবলেমটা হয়েছে, এই গ্রাম আয়ন যেই মোল এটা অনেকে বুঝতে পারে নাই। এই গ্রাম আয়ন দেখে অনেকে ঘাবড়ায় গেছে। গ্রাম মোল মানে গ্রাম মলিকুল মানে গ্রাম অণু, গ্রাম পরমাণু, গ্রাম আয়ন এই সবগুলাই হচ্ছে মোল, সবগুলাই হচ্ছে মোল। তার মানে কি? এটা হচ্ছে তোমার মোল। এখন দেখো এটা মোল পার লিটার, তাহলে আমার এই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যদি মোল পার লিটারে দেওয়া থাকে, দেখো আমরা এখন এখানে বুঝতে পারতেছি এটা একটা বাফার দ্রবণ। বাফার দ্রবণের পিএইচ এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এইটা, পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ, এটা হচ্ছে মোল নাম্বার অফ সল্ট। সল্টটা এখানে কে? সোডিয়াম ইথানয়েট, ডিভাইডেড হচ্ছে মোল নাম্বার অফ ইথানোয়িক অ্যাসিড। আমি ভাই সবগুলোর ভ্যালু বসাই। পিএইচ মানে কি? মাইনাস লগ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এটা কত? 1.5 ইন্টু 10⁻⁵। আর পিকে মানে কি? মাইনাস লগ কে এ, কে এর ভ্যালু কত? এই যে 1.8 ইন্টু 10⁻⁵ প্লাস লগ। দেখো লবণের কি চাইছে? আমার ভর চাইছে। তাহলে আমরা ভর থাকলে মোলকে কিভাবে প্রকাশ করি? W/m দিয়ে প্রকাশ করি। এখন কার এম নিব? এই সোডিয়াম ইথানয়েটের এম নিব। সোডিয়াম ইথানয়েটের আণবিক ভরটা কত? যে কার্বনের হলো 12, 3টা হাইড্রোজেনের জন্য 3, আর একটা কার্বনের 12, 2টা অক্সিজেনের জন্য 32, আর সোডিয়ামের জন্য হচ্ছে 23। এটা ভাই যোগ করো। আচ্ছা আমার মনে যোগ করা আছে, দাঁড়াও।
এটা যোগ করলে আসে 82। তাহলে এখানে বসাবো 82। আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে এই যে দেখো ইথানোয়িক অ্যাসিডের কি ঘনমাত্রা দেওয়া আছে, আবার আয়তন দেওয়া আছে। এখন তুমি কি করবা? ঘনমাত্রাটা এখানে বসাবা 0.25, আয়তনটা কিন্তু লিটারে বসাইতে হবে। তার মানে কি 200 মিলিলিটারকে লিটারে কনভার্ট করলে 0.2 লিটার। তুমি ভাই এটা ক্যালকুলেট করো, পুরোটা ক্যালকুলেট করলে ডব্লিউ এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 4.92 গ্রাম। এই প্রশ্নটা সহজ ছিল, বাট এই যে অনেকে এই গ্রাম আয়নে এসে অনেকে একটা ঝামেলা পাকাই ফেলছে। তো এই প্রশ্নটা কিন্তু তোমার বিগত বছরের প্রশ্নে, মানে বিগত বছরে এই টাইপের একটা প্রশ্ন আসছে। আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না কত সালে এবং কোন ভার্সিটিতে আসছে, বাট আমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করাইছি তখন এই টাইপের প্রশ্ন আমি সলভ করাইছি। তাহলে এটা অ্যান্সার কত হবে? 4.92। এরপরে খেয়াল করো, এই টাইপের প্রশ্নগুলো কোশ্চেন ব্যাংকে নাই, বাট এই মানে এই প্রশ্নটা সরাসরি কোশ্চেন ব্যাংকে নাই, বাট এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরিমাণগত রসায়নে অনেক পড়ছো। যাদের স্টয়কিওমেট্রি ভালো মতো জানা আছে এই প্রশ্ন তারা সহজে অ্যান্সার করতে পারবা। এখন দেখো এখানে বলছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 8.5 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট নিম্নোক্ত সমীকরণ মতে বিস্ফোরিত হলে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে? তাহলে প্রথমে খেয়াল করো, আমরা প্রথমে কি করব? এসটিপিতে কতটুকু আয়তন, মানে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে সেটা বের করো। আমরা কাজ করব কি, এসটিপিতে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে তা বের করব। প্রথম কাজ হচ্ছে এইটা। এটা করার জন্য প্রথমে কি করবা? স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করবা। এন অ্যামোনিয়াম নাইট্রেট ডিভাইডেড টু, সবগুলাই গ্যাস, দেখো উৎপাদে সবগুলা গ্যাস, এন অফ নাইট্রোজেন ডিভাইডেড টু ইকুয়াল টু এন অফ ওয়াটার ডিভাইডেড টু 4 ইকুয়াল টু এন অফ অক্সিজেন। দেখো অ্যামোনিয়াম নাইট্রেটের আণবিক ভরটা তোমাকে বের করতে হবে। অ্যামোনিয়াম নাইট্রেটের আণবিক ভরটা কত? নাইট্রোজেনের 14, 4টা হাইড্রোজেন 4, 18, 18 আর 14 কত হয়? 32, 32 আর 48 কত হয়? 300 লাং 48। তাহলে খেয়াল করো 80 হয় না? হ্যাঁ, এটা 80 হয়। তাহলে এটা আণবিক ভর হচ্ছে তোমার, এটার এম হচ্ছে 80। এটার ভর দেওয়া আছে দেখো 8.5 গ্রাম। তাহলে তুমি কি করবা? এটা 8.5 নিবা, এটা থাকবে কি 2 ইন্টু 80 হবে তখন। এখন দেখো এই গ্যাস, এই নাইট্রোজেন একটা গ্যাস, পানিও একটা গ্যাস, অক্সিজেনও এখানে একটা গ্যাস। আমি এখন কি করব? এগুলোর ভলিউম বের করতে চাই এসটিপিতে। তাহলে আমি এটা কি করব? ভি ডিভাইডেড 22.4 করবো। তাহলে 2 ইন্টু 22.4, এটা হলো ভি অফ নাইট্রোজেন, ধরো ভি অফ ওয়াটার 22.4 ইন্টু 4, ভি অফ অক্সিজেন ডিভাইডেড হচ্ছে 22.4। এখন তুমি কি করো? এই যে তুমি বারবার এইভাবে নিবা, প্রথমে এই দুটা নিবা, তারপরে এটার সাথে এটা নিবা, তারপরে এটার সাথে এটা নিবা, নিয়ে তুমি ইন্ডিভিজুয়ালি কি করবা? তুমি ভি নাইট্রোজেন মানে এসটিপিতে ভি নাইট্রোজেন, ভি পানি এবং ভি অক্সিজেন বের করবা। তুমি যদি বের করো তাহলে তোমার ভ্যালুগুলো এরকম আসবে। এসটিপিতে দেখো ভি নাইট্রোজেনটা কত? 2.38 লিটার আসে। তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, আই হোপ ভুল হয় নাই, আমি হাতে করছিলাম। এটা আসে 4.76 লিটার, আর ভি অক্সিজেন আসে 1.19 লিটার। টোটাল আয়তন কত? উৎপাদে গ্যাসের টোটাল আয়তন কত? যোগ করো, কত আসে? এটা আসে, এই তিনটা যোগ করলে আসে 8.33 লিটার। কিন্তু প্রশ্নটা দেখো, প্রশ্নে বলছে কি 1 অ্যাটমসফিয়ার চাপে এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই উৎপাদে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসের আয়তন বের করতে হবে। তাহলে আমি যেটা বের করছি এটা হলো এসটিপিতে। তাহলে এখন সূত্র অ্যাপ্লাই করো, V1/T1, কারণ কি এখানে চাপ সেম আছে, V1/T1 করবা। এখানে 1 অ্যাটমসফিয়ার আছে না, তো এসটিপি তো 1 অ্যাটমসফিয়ার, তার মানে কি চাপ এখানে কনস্ট্যান্ট। তাহলে চার্লসের সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এসটিপিতে 8.33, এসটিপিতে তাপমাত্রা কত? 273 কেলভিন। এখানে এই 250 ডিগ্রিতে আয়তনটা আমি বের করব। 250কে কেলভিনে নিলে কত হবে? কেলভিনে নিলে এটা আসবে হচ্ছে তোমার 523।
এইখান থেকে ভাই তুমি V2 এর ভ্যালুটা বের করো, এটা আসবে তোমার 15.958 লিটার। তো দেখো কত আসে, এই যে অপশন নাম্বার হচ্ছে এইটা 15.958। এরপরে চলো, এই প্রশ্নটা একদম তোমার ধরো যে এই টাইপের একটা প্রশ্ন সিকের ওয়েটে 22-23এও আসছে, আবার 21-22এও আসছে মোস্ট প্রবাবলি, একদম মানে সেম না, একই টাইপের প্রশ্ন। এখানে বলছে একজন হিমালয় পর্বত আরোহীর দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় 35 গ্রাম, সরি এটা গ্রাম হবে, 35 গ্রাম গ্লুকোজ প্রয়োজন হয়। একদিনে যাত্রার জন্য প্রয়োজনীয় গ্লুকোজের জারণকালে অক্সিজেন সিলিন্ডার হতে বাহিত অক্সিজেন গ্যাসের আয়তন এসটিপিতে কত হবে? ফার্স্ট অফ অল দেখো, আমার ওই পর্বত আরোহীর দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় হচ্ছে তোমার 35 গ্রাম গ্লুকোজ লাগে। এখন এখানে বলছে একদিনের জন্য, তাহলে একদিনে কতটুকু গ্লুকোজ লাগবে? একদিনে গ্লুকোজ লাগে তোমার হচ্ছে 35 ইন্টু হচ্ছে 24, একদিন হলো 24 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যদি 35 লাগে তাহলে 24 ঘন্টায় কতটুকু লাগবে? এটা গুণ করো, এটা ফার্স্টে গুণ করবা তারপরে কাজ। এটা গুণ করলে আসে কত? 840 গ্রাম। তার মানে ওই একদিনে টোটাল হচ্ছে ওই বান্দার শক্তি অর্জনের জন্য 840 গ্রাম গ্লুকোজ লাগবে। এখন গ্লুকোজ তো আমার কি করতে হবে? জারণ করতে হবে, তাই তো? তো গ্লুকোজের জারণ বিক্রিয়াটা কি দেখো, একদম ছোটবেলা থেকে শিখে আসতেছো, একদম সরাসরি মুখস্থ, হইতে দেখো পানি কয় অণু হবে? মেবি 12 হয় নাকি, তাই তো হওয়ার কথা। হাইড্রোজেন আছে না, এখানে কয়টা আছে? সরি 6 হবে এখানে। তাহলে এখন খেয়াল করে দেখো তো ভাই, যেখানে তুমি একটু ভালো মতো দেখবা যে এইতে আমার যে গ্লুকোজটা, এখানে আমি স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করি, এখানে কি আসবে? এন গ্লুকোজ মানে C6H12O6 ইকুয়াল টু এন অক্সিজেন ডিভাইডেড হচ্ছে 6। আমি গ্লুকোজের ভর জানি, এটা কত? 840। আর আণবিক ভর কত? 180। এটা একদম মুখস্থ ভাই, এটা আণবিক ভর কত? 180, ছোটবেলা থেকে তোমরা জানো, ক্লাস মানে ক্লাস 9-10 থেকে বলতেছি আর কি, ছোটবেলা বলতে ক্লাস 1-2 না, 9-10 থেকে জানো তোমরা, আর না জানলে বের করে নিবা। এন অক্সিজেন আমার চাইছে কি? অক্সিজেন গ্যাসের আয়তন এসটিপিতে চাইছে, তাহলে এই মোল, এই যে মোল যেটা আছে এটাকে তুমি কি করো? ভি অক্সিজেন ডিভাইডেড 22.4 লেখো। এখন তুমি এখান থেকে অক্সিজেনের আয়তন বের করো এসটিপিতে, এটা তোমার আসে 627.2 লিটার। কারণ আমার টাইপার এখানে মনে একটা করে ফেলছে, অপশানে ছিল, এটা আমি শিওর দেখছি, এটা তোমার অপশানে ছিল 627, আমি এটাকেই বানাই। তাহলে এটা অ্যান্সার কি? 624, সরি 627.2 লিটার। এই প্রশ্নটা অনেকেই ধরো পরীক্ষার হলে বিশাল একটা প্যাচ লাগাই ফেলছো, বাট বিশ্বাস করো ভাই, এই এক্স্যাক্টলি এই সেম টাইপের একটা প্রশ্ন তোমার কুয়েট 19-20 আসছিল, রিটেন আসছিল, কুয়েট 19-20 আসছিল। তোমরা তো কোশ্চেন ব্যাংক ভালো মতো পড়তে চাও না, জাস্ট হলো যে কি আর বলবো, বলার নাই। চলো আমরা এটা সলভ করি। এখানে বলছে একটা জৈব যৌগ এক্স এর আণবিক সংকেত হচ্ছে C6H12O2, C6H12O2 এটা হচ্ছে আণবিক সংকেত, ভালো মতো দেখবা। তাহলে এই যে দেখো, এই আণবিক সংকেতটা হচ্ছে এইরকম, তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রির উদ্ভাসের কনসেপ্ট বুকের সমানতা পাঠটা পড়ছো তখন তোমরা দেখবে এরকম যে CnH2nO2, এইরকম সাধারণ আণবিক সংকেত হলে দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে এস্টার। বলছে একটা জৈব যৌগের আণবিক সংকেত C6H12O2। এখন বলছে অ্যাসিডের উপস্থিতিতে যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়ে একটি কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল উৎপন্ন হয়, তার মানে বুঝতেই পারতেছে এটা এস্টার, কারণ
এস্টার যখন অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত হয় তখন অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করে। কারণ তোমরা এস্টারিফিকেশন বিক্রিয়া দেখছো। এস্টারিফিকেশন বিক্রিয়ায় কি হতো, অ্যাসিড এবং অ্যালকোহল মিলে মানে জৈব মানে তোমার অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিড এবং অ্যালকোহল মিলে এস্টার তৈরি হতো। আর আর্দ্র বিশ্লেষণ করলে অম্লীয় মাধ্যমে জিনিসটা উল্টা ঘটে। তখন কি হয়, এস্টারটা ভেঙে গিয়ে অ্যাসিড এবং তোমার কি তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়। এখন খেয়াল করো 6 কার্বন বিশিষ্ট এস্টার আমি কিভাবে লিখতে পারি। এখানে যে 6 কার্বন বিশিষ্ট এস্টার, এটা তো আমি চাইলেই মানে ধরো যে একটা মন গড়া কিছু লিখতে পারবো না, কারণ এরপরে আবার শর্ত দিছে যে এখানে যে জেড অ্যালকোহলটা আছে সেই জেড অ্যালকোহলটাকে আমি যদি ক্রমিক অ্যাসিড দ্বারা জারিত করি তাহলে এই ওয়াই যে অ্যাসিডটা তৈরি হয়েছিল সেই অ্যাসিডটা আবার ব্যাক পাইতে হবে। সেক্ষেত্রে জেড এর সংকেতটা তোমাকে এখানে নির্ণয় করতে বলছে। তাহলে এখন দেখো আমি এটা এইভাবে নিব, CH3 CH2 C ডাবল বন্ড O O CH2 CH2 CH3। এখন তুমি কি করবে, এটাকে আর্দ্র বিশ্লেষণ করবে। খেয়াল করো, এটাকে তুমি কি করবে, আর্দ্র বিশ্লেষণ। যদিও এই বিক্রিয়াটা উভমুখী হয়, বাট আমি একমুখী সাইনই দেখাইলাম। ধরো উভমুখী সাইন দেখালে দেখাবা। অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করে তখন কি হয়, এইটা দেখো আমি তোমাদের কিন্তু মেগা ক্লাস 3 এর পার্ট 1 এই জিনিসগুলো পড়াইছি, খুব সুন্দর করে পড়াইছি। যারা এই জিনিসগুলো বুঝবা না, দয়া করে আমাদের বুয়েট ক্র্যাকার্স যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের অর্গানিক মেগা ক্লাস 3 এর পার্ট 1টা খুব ভালো মতো করবা। মাত্র মনে হয় 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাস। ওখানে অ্যামিন, ডায়াজোনিয়াম লবণ, অ্যাসিড, অ্যাসিডের জাতক একদম 14 গোষ্ঠী মানে খাওয়ায় পড়াইছি। এই দেখো এই বন্ধনটা ভেঙে যাবে, এটা যেহেতু প্লাস অংশ আর এটা যেহেতু তোমার মাইনাস অংশ, তাহলে এখানে কি হবে, প্লাসের সাথে পানির OH অংশটা যুক্ত হবে। তার মানে এখানে অ্যাসিডটা তৈরি হবে এটা CH3 CH2 COOH। আর এই নেগেটিভ অংশটার সাথে পানির H প্লাস যুক্ত হবে। এটা কি হবে দেখো, CH3 CH2 CH2OH। আমি তো এটা লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার X, এটা হচ্ছে আমার Y, এটা হচ্ছে Z। এখন পরের যে ইয়াটা বলছে যে আমার এখানে যে প্রোপানলটা তৈরি হয়েছে আর ওয়াইটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, এই প্রোপানলকে আমি যদি ক্রমিক অ্যাসিড দ্বারা জারিত করি তাহলে আমি প্রোপানোয়িক অ্যাসিড পাবো কিনা সেটা দেখতে হবে। চলো তো আমরা পাই কিনা। এখানে দেখো প্রোপানল, এটাকে যদি তুমি ক্রমিক অ্যাসিড দিয়ে জারিত করো, এটা জারিত করতেছো ক্রমিক অ্যাসিড দিয়ে। ক্রমিক অ্যাসিড কোনটা, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড। এটা একটা খুবই শক্তিশালী জারক। এই অ্যালকোহলকে জারিত করে কি করবে, সমকার্বন বিশিষ্ট অ্যাসিডে পরিণত করবে। তার মানে কি, যে তুমি এটা হচ্ছে জেড, এটাকে জারিত করে আবার এই ওয়াইটা কিন্তু পাচ্ছ। তার মানে জেড এর সংকেতটা হবে প্রোপানল। প্রোপানলের সংকেত কোনটা আছে ভাই দেখো তো এখানে, এই যে মিথেন ইথেন এটা হলো প্রোপানল। অপশন নাম্বার বি যেটা সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে চলো, এই বিক্রিয়াটাও তোমার আসলে শর্ট সিলেবাসে নাই, বাট তোমরা পারা উচিত আমার বিশ্বাস। আমি এটা করাচ্ছি না যেহেতু শর্ট সিলেবাসে নাই, আমি তাহলে এটা শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি তোমাদেরকে। মানে কুয়েটা আসলে 2টা প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে আসছে, তো তার মধ্যে এটা হচ্ছে একটা। তো এটা শর্ট সিলেবাসে নাই, আমি এটা অ্যান্সার লিখে দিচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে -68 কিলো ক্যালোরি। আমি এটা আর করাচ্ছি না, এটার অ্যান্সার হচ্ছে -68 কিলো ক্যালোরি। এটা হচ্ছে আউট অফ শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস। এরপর আসো, এই প্রবলেমটাও খুব ভালো একটা প্রবলেম ছিল। এখন এই টাইপের প্রবলেম তোমার ধরো যে কনসেপ্ট বুকে অনেক অঙ্ক আছে, তোমরা যদি দেখো এই এক্স্যাক্টলি হয়তো ভ্যালুটা একটু চেঞ্জ হইতে পারে, যে পার্সেন্টটা হয়তো চেঞ্জ হইতে পারে অথবা এক্স্যাক্টলি সেমও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে এই টাইপের প্রশ্নগুলো তোমরা বইয়েও পড়ছো, হাজারি স্যারের বইয়েও আছে, একটু ভালো মতো দেখো। 698 কেলভিন তাপমাত্রায় এবং 20 অ্যাটমসফিয়ার চাপে নাইট্রোজেন প্লাস এই যে 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া বিক্রিয়ায় সাম্যাবস্থায় তোমার 22% নাইট্রোজেন এবং 17% অ্যামোনিয়া আছে। বিক্রিয়াটাকে লেখো। এটা হলো নাইট্রোজেন প্লাস কি 3 হাইড্রোজেন
তারপরে হচ্ছে 2 অ্যামোনিয়া, সবগুলাই গ্যাসীয়। সরাসরি সাম্যাবস্থায় যেহেতু দেওয়া আছে ইনিশিয়াল কন্ডিশন আমার লেখার দরকারই নেই। তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন দেওয়া আছে 22%, তার মানে কি এটা 0.22, আর 17% দেওয়া আছে অ্যামোনিয়া, তার মানে এটা 0.17, আর হাইড্রোজেন তাহলে কত? 100 থেকে 22 প্লাস 17 বাদ দাও, তাহলে কত থাকে? 22 আর 17 যোগ করলে 39, তাহলে 100 থেকে 39 বাদ দিলে থাকে 61, তার মানে 0.61। এখন দেখো এটা হলো সাম্যাবস্থায় মোল সংখ্যা, মানে চিন্তা করে দেখ, মানে এক্স্যাক্টলি যেহেতু পার্সেন্ট দেওয়া আছে, তাহলে এখন ধরো যে এটাকে এইভাবে লিখবো সরাসরি, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে তাহলে আমি এখন পার্শিয়াল প্রেশারটা এইভাবে লিখতে পারবো। দেখো পার্সেন্ট মানে বুঝতেই পারতেছো, এটা হলো এই যে মোট মোল সংখ্যার 22%, এটা ঠিক আছে, এটা মোট মোল সংখ্যার 61%, এটা মোট মোল সংখ্যার 17% হচ্ছে এইটা। এখন পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন, তাহলে আমি কি লিখতে পারবো? এই যে এটা আসলে মোল ভগ্নাংশ দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু কি দেওয়া আছে? মোল ভগ্নাংশ, মানে মোট মোল সংখ্যার 22%, মানে মোল ভগ্নাংশ এটা দেওয়া আছে। তাহলে এই মোল ভগ্নাংশের সাথে আমি যদি এই মোট প্রেশারটা গুণ করি, তাহলে আমি পার্শিয়াল প্রেশার পেয়ে যাব। আমি পার্শিয়াল প্রেশারটা কি করব? পেয়ে যাবো এখানে, তাহলে এটার সাথে এটা গুণ করো। তাহলে পি অফ হাইড্রোজেনটা কত হবে? পি অফ হাইড্রোজেন হবে 0.61 ইন্টু 20, আর পি অফ তোমার অ্যামোনিয়া কত হবে? তাহলে এটা হবে 0.17 ইন্টু হচ্ছে 20। সবগুলো অ্যাটমসফিয়ার হবে ইউনিট, তুমি ইউনিট লেখো, যেটা যেহেতু এমসিকিউ এক্সাম ইউনিট লেখার এত দরকার নেই। এরপরে তুমি কি করবা? তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই কেপিটা বের করবা। প্রথমে কি বের করবা? কেপি বের করবা। কেপি এর ইকুয়েশনটা কি? পি অফ অ্যামোনিয়া তার উপরে স্কোয়ার ডিভাইডেড পি অফ নাইট্রোজেন ইন্টু হচ্ছে পি অফ হাইড্রোজেন তার উপরে হচ্ছে কিউব। এখন তুমি কি করবা ভাই? এখানে সবগুলা মান বসাবা। তোমার কাজ হচ্ছে এখানে সবগুলার মান বসানো, ঠিক আছে? মান বসালে তোমার এখানে অঙ্কটা হয়ে যাবে। তাই অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে? 0.17 ইন্টু হচ্ছে 20 তার উপরে স্কোয়ার, আর নিচে কি হবে নাইট্রোজেনের ক্ষেত্রে? 0.22 ইন্টু হচ্ছে 20, এটা হবে 0.61 ইন্টু হচ্ছে 20 তার উপরে কিউব। এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে আসে 1.4468 ইন্টু 10⁻⁻8। এখন আসো আমাকে বের করতে বলছে কেসি, তাহলে কেসি ইকুয়াল টু আমি কি জানি? কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা এন। কেপি এর ভ্যালু জানো, তাহলে কেসি এর ভ্যালুটা কিভাবে বের করবে? কেসি ইকুয়াল টু হবে কেপি ডিভাইডেড আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। কেপি এর ভ্যালুটা কত আসছিল এখানে? এটা আসছিল 1.4468 ইন্টু 10⁻⁻8, আর এর ভ্যালু কত বসাবা? 0.0821 ইন্টু তাপমাত্রা কত ছিল? 698, আর ডেল্টা এন এর ভ্যালু কত? এই যে 2 মাইনাস হচ্ছে 4 -2। ভাই ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে আসে মেবি 4.75 কিছু একটা, 4.75, আর ইউনিটটা কি হবে? মোল পার লিটার, তার পাওয়ার হবে হচ্ছে ডেল্টা এন, মানে কি -2, মানে 4.75 মোলের উপর ইনভার্স 2 লিটারের উপর স্কোয়ার। তাহলে এই যে 4.75 ছিল এটা, 4.75 ছিল এইটা, তার মানে আমার অ্যান্সার হবে এইটা, অপশন নাম্বার ডি। এই যে প্রবলেমটা, এটা তোমার ধরো যে বুয়েট এবং সিকের ওয়েটে বহুতবার আসছে। এখানে এই 6 গুণের জায়গায় কত গুণ থাকতো? 8 গুণ থাকতো, এখানে জাস্ট 6 গুণ দিছে, কিচ্ছু না। এই টাইপের প্রশ্ন বহুতবার ভর্তি পরীক্ষায় আসছে। ইভেন আমি তোমাদের যখন কুয়েটে সাজেশন দিছিলাম, এই প্রশ্নটা আমি তুলে দিয়েছিলাম তোমাদের সাজেশনে। সূত্র এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখো, ডেল্টা এন এর ভ্যালু দেওয়া আছে হাফ, কেপি এবং কেপি এর মান কেসি এর মানের হলো 6 গুণ, আর এর মান দেওয়া আছে। এখন তাপমাত্রাটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে বের করতে বলছে। দেখো এখানে সূত্রটা কত কি হবে? এই যে কেপি ইকুয়াল, কেপি হচ্ছে 6 কেসি, কেপি ইকুয়াল টু আমি কি জানি? কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন ইকুয়াল টু 6 কেসি। কেসি কেসি দুই পাশ থেকে কেটে দাও, কি থাকে? আর এর ভ্যালু বসাও 0.0821, টি এর ভ্যালু বসাও, টি এর ভ্যালুতে বের করবা, সরি
ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে হাফ, আর এখানে থাকে কি 6। এখন স্কোয়ার করে দাও, 0.0821 টি ইকুয়াল টু 36। এখান থেকে টি এর ভ্যালুটা তোমার কেলভিনে বের হবে। কত বের হবে? এটা বের হবে 438.48। এটা হলো কেলভিন। তো এই 438 দেখে কিন্তু অনেক বান্দা এই যে বি নাম্বার অ্যান্সার দাগাই দিবে, কিন্তু দেখো প্রশ্নে কি চাইছে, তাপমাত্রাটা চাইছে সেলসিয়াস স্কেলে। তার মানে এটা সেলসিয়াসে নিলে কি হবে, ডেটাটা এটা 273 বিয়োগ করে দিবা, তাহলে এটা আসবে হলো 273 বিয়োগ করে দিলে এটা আসবে 165.48 ডিগ্রি সেলসিয়াস। এই যে অপশন নাম্বার ই যেটা, সেটা কিন্তু মিলতেছে 165.45, আর আমার আসছে 48, একই জিনিস। এই প্রশ্ন নিয়ে মনে হয় তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে, আমি যতদূর বুঝলাম আর কি তোমাদের কমেন্ট টমেন্ট পড়ে, যে এই প্রশ্ন নিয়েই তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে। আচ্ছা, তোমাকে একটা বলি, এই প্রশ্নটা তোমাদের না পারার একটা রিজন হচ্ছে তোমাদের দ্রাব্যতা নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার না। দ্রাব্যতার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এই প্রশ্ন তোমার পারা উচিত। আমি কনসেপ্ট একটু বলি। দেখো, দ্রাব্যতা জিনিসটা কি? দ্রাব্যতা আসলে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। দ্রাব্যতা প্রকাশের কয়টা পদ্ধতি তোমার বইয়ে আছে? একটা হলো এই যে গ্রাম পার 100 গ্রাম পানি, এই একটা পদ্ধতি আছে। 2 নাম্বার পদ্ধতি আছে গ্রাম পার লিটার, যেটা এখানে দেওয়া আছে। আর একটা আছে তোমার হলো মোল পার লিটার। এই গ্রাম পার 100 গ্রাম যে পদ্ধতি আছে, এটা আসলে কি বুঝায়? এই তিনটা আসলে কি বুঝায় সেটা একটু বলি তোমাদের। প্রথমটা বুঝাই হচ্ছে আর 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব। দ্বিতীয়টা বুঝাই তোমার হচ্ছে 1 লিটার দ্রবণে কতটুকু দ্রব। তৃতীয়টা বুঝাই 1 লিটার দ্রবণে, এটা আসলে কতটুকু না, এটা বলবো কত গ্রাম। এটা বলবো 1 লিটার দ্রবণে কত মোল দ্রব। কনসেপ্টটা এইটাই। এখন হয়ে গেছে কি, যে তোমাদের ওই যে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার যেটা, এই একক দিয়ে অঙ্ক করে করে বিভিন্ন শর্টকাট মুখস্থ করে তোমরা গেছো, পরীক্ষার হলে গিয়ে তোমরা এটা আর মিলাতে পারো নি। এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক ছিল, ভালো মতো খেয়াল করে দেখো। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 275 গ্রাম পার লিটার এবং 360 গ্রাম পার লিটার। এই গ্রাম পার লিটার মানে কি? এই গ্রাম পার লিটার মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 275 গ্রাম দ্রব, আর এটা এটা মানে কি, 1 লিটার দ্রবণে 360 গ্রাম দ্রব। আর দ্রাব্যতার যে কনসেপ্টটা, এটা সম্পৃক্ত দ্রবণ না হলে ইউজই করা যাবে না, এটা মাথায় রাখবা। দ্রাব্যতা হচ্ছে কি, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। এখন বলছে উচ্চ তাপমাত্রা থেকে মানে 45 থেকে নিম্ন তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে, এটা বের করো। দেখো, আমি কোনো সূত্র ইউজ করবো না, ইউনিটারি মেথড যেটা আর কি, মানে ঐকিক নিয়ম ছোটবেলায় যেটা শিখে আসছো, আমি এটা করবো এখন। প্রথমে তাপমাত্রা কত ছিল? 45, তাই তো? 45, দেখো 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে দ্রবণটা বলা আছে যে 245 গ্রাম দ্রবণ, এখানে দ্রবণের কিন্তু আপেক্ষিক গুরুত্ব দেওয়া নেই। তো দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া না থাকলে আমরা বাই ডিফল্ট কত ধরি? আমরা দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া না থাকলে বাই ডিফল্ট 1 ধরে নিই। তাহলে আমি কি করব, এই 245 গ্রাম দ্রবণকে 245 মিলিলিটার দ্রবণ ধরবো। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার তথা 1000 ml দ্রবণে দ্রব আছে কত শর্ত অনুসারে? এই যে 360 গ্রাম। তাহলে 1 ml দ্রবণে দ্রব কতটুকু? 360 ডিভাইডেড 1000 গ্রাম। তাহলে যেহেতু দ্রবণের ভরটা দেওয়া আছে, সেটাকে আমি কি করব, আয়তনে কনভার্ট করব। বাই ডিফল্ট আমি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব 1 ধরে নিব। 245 মিলিলিটার দ্রবণে দ্রব থাকে 360 ইন্টু 245 ডিভাইডেড হচ্ছে 1000। ক্যালকুলেট করো,
এটা আসে কত 88.2 গ্রাম দ্রব্য মানে দ্রব। এখন 45 থেকে ডিরেক্ট তুমি নিয়ে আসবা কততে 25-এ। আর দ্রাব্যতা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে কি 25-এও দ্রবণটা কি হতে হবে সম্পৃক্তই হতে হবে। মানে 245 মিলিলিটার যে দ্রবণটা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেই দ্রবণটা অবশ্যই কি থাকতে হবে সম্পৃক্ত দ্রবণই থাকতে হবে। তাহলে এখন দেখো আমি বলতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 ml সম্পৃক্ত দ্রবণে দ্রব থাকে কত এই যে 275 গ্রাম। তাহলে 1 ml দ্রবণে দ্রব থাকবে কত 275 ডিভাইডেড 1000। তাহলে 245 ml দ্রবণে দ্রব থাকবে কত 275 ইন্টু 245 ডিভাইডেড হচ্ছে 1000। এটা ক্যালকুলেট করলে কত আসে 67.375। তার মানে দেখো 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব ছিল 88.2 আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে হলো 67.375 গ্রাম। তাহলে কেলাসিত বা অধক্ষিপ্ত হয়েছে কতটুকু জাস্ট বিয়োগ করে দিবা 88.2 মাইনাস 67.375 বিয়োগ করো। বিয়োগ করলে আসে তোমার হচ্ছে কত আসে 20.825 গ্রাম। এই যে দেখো 20.825 কোথায় আছে অপশন নাম্বার ইতে আছে গ্রাম। এটা আসলে এটা এ লিখছে জি হবে এটা। এরপরে চলো আমার এই প্রশ্নটা তোমাদের ভুল ছিল, এই প্রশ্নটা তোমাদের হচ্ছিল পরীক্ষায় ভুল ছিল, মানে এই প্রশ্নটার উত্তরটা আসলে ছিল না, বুঝতে পারছো? দেখো এখানে আসলে বলছে যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় SN2+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.03 মোল পার লিটার। এই অর্ধকোষটির তড়িৎচালক বলটা বের করতে বলছে। আর প্রমাণ তড়িৎচালক কত দেওয়া আছে তড়িৎচালক বলটা দেওয়া আছে 0.14 ভোল্ট। এটা প্রমাণ অবস্থায় দেওয়া আছে। আর 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই অর্ধকোষটির কোষ বিভব কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। দেখো এটা তো রিয়াকশন কোনটা এই SN থেকে SN2+ এটাই রিয়াকশন। তার মানে এটা তোমাকে ওই যে নার্নস্ট ইকুয়েশন ফালাইতে হবে। SN থেকে SN2+ ইকুয়াল টু ই নোট SN থেকে SN2+ মাইনাস RT। এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে কয়টা SN থেকে SN2+ মানে দুইটা 2F লন ঘনমাত্রা অফ SN2+। মান বসাও 0.14 আর এর ভ্যালু কত 8.314 আর 45 ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে নাও তাহলে 45 প্লাস 273 এটা আসে কত 318। এটা আসে হচ্ছে তোমার 318। এই ফ্যারাডে মানে কি 96500 তারপরে লন এটার ঘনমাত্রা কত 0.03। ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে মোস্ট প্রবাবলি আসে 0.19358। এটা মেবি তোমার অপশানে নাই, তার মানে এটার অ্যান্সার হচ্ছে ব্ল্যাঙ্ক। এই প্রশ্নটা তোমাদের টাইট্রেশনের প্রশ্নটা, এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন। দেখো টাইট্রেশনের এই টাইপের প্রশ্ন তোমার হচ্ছে হলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। অনেকে হয়তো এই যে এইটা দেখে ঘাবড়ায় গেছে যে ভাই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে। ভাই দেখো এই যে তুমি যখন জারণ বিজারণ টাইট্রেশন করছিলা এই জারণ বিজারণ টাইট্রেশনে সালফিউরিক অ্যাসিড কি ছিল একটা মাধ্যম ছিল। তো মাধ্যমের এই যে ঘনমাত্রা আয়তন এগুলা জাস্ট ডামি ডাটা তোমাকে কনফিউজ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। তোমার এখানে লাগবে কি এই যে জারকের ডাটা লাগবে আর এখানে বিজারককে আয়রন 2 সালফেট মানে ফেরাস সালফেট। এখানে জারকের ডাটা দেওয়া আছে 20 ml 0.03 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর বিজারককে আয়রন 2 সালফেট বা ফেরাস সালফেট। এখন বলছে যে ফেরাস সালফেটের আয়তন দেওয়া আছে, এখন ফেরাস সালফেটের মোলার ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে এখন কি হবে বলতো Ne জারক ইকুয়াল টু কি Ne বিজারক, এই ফর্মুলা আমরা ইউজ করব। এন মানে কি মোল নাম্বার,
তাহলে এখন দেখো জারকের ক্ষেত্রে মোল নাম্বার ভি ইন্টু এস হবে, তাহলে 20 ml ইন্টু 0.03, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত 5। ফেরাস সালফেটের কি আছে দেখো তো, আয়তন দেওয়া আছে 15 ml, ঘনমাত্রাটা বের করতে বলছে, আর তুল্য সংখ্যা হচ্ছে 1। তুমি ভাই এটা ক্যালকুলেট করো, দেখো এস এর ভ্যালুটা কত আসে। এই এস এর ভ্যালুটা আসে 0.2 মোল পার লিটার, অপশন নাম্বার ই। 10 গ্রাম সোডা ক্ষারে কত মোল পানি আছে? তো আমি দেখো এই সোডা ক্ষার দেখে তোমার হচ্ছে হলো একটু ঘাবড়াই গেছিলাম যে ভাই সোডা ক্ষার জিনিসটা কি। ওই জন্য আমি বলি কোন একটা প্রশ্ন যদি তুমি বাংলা ভালো মতো না বোঝো, প্রশ্নের নিচে যে ইংরেজিটা আছে ওই ইংরেজিটা পড়বা, প্রশ্নের নিচে যে ইংরেজিটা আছে সেই ইংরেজিটা ভালো মতো পড়বা। মেবি তোমার হয়তো দেখো আমি নিজেই কিন্তু সোডা ক্ষার দেখে ঘাবড়াই গেছিলাম যে ভাই এখানে সোডা ক্ষার আছে, এই সোডা ক্ষার জিনিসটা কি, আমি তো বুঝতেছি না। এরপরে কি করলাম, ইংরেজি নিচের মানে প্রশ্নে যে ইংরেজিটা ছিল সেটা ছিল ওয়াশিং সোডা। ওই সোডা খারের জায়গায় কি লেখা ছিল ওয়াশিং সোডা। এখন ওয়াশিং সোডা মানে আমার তো মাথায় চলে আসছে ওয়াশিং সোডা কি, মানে কাপড় কাচার সোডা, ওয়াশিং সোডা লেখা ছিল। ওয়াশিং সোডার সংকেত কি, ওয়াশিং সোডার সংকেত হলো সোডিয়াম কার্বনের 10 অণু পানি। এখন বলছে 10 গ্রাম সোডা ক্ষারে মানে 10 গ্রাম সোডিয়াম কার্বনের 10 অণু পানিতে কত মোল পানি আছে। এখন দেখো তো ভাই এটার আণবিক ভর বের করো টোটাল। আমরা জানি শুধুমাত্র সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 106, তোমার বিশ্বাস না হলে করে দেখো। আর 10 অণু পানি আছে, তাহলে 10 অণু পানির টোটাল ভর কত 180, 106 প্লাস 180 টোটাল কত আসে 286 গ্রাম। 286 হচ্ছে এটার আণবিক ভর, এটার আণবিক ভর। তাহলে এখন দেখো তো এই অঙ্কটা করার জন্য কোনো সূত্রেরও দরকার নেই, তুমি জাস্ট ঐকিক নিয়মে করে ফেলো যে 286 গ্রাম এই সোডা ক্ষারে পানি হলো 10 মোল, পানি হলো 10 মোল। 1 গ্রাম সোডা ক্ষারে পানি হচ্ছে আর 10 ডিভাইডেড 286 মোল। আর 10 গ্রামে কত, 10 ইন্টু 10 ডিভাইডেড 286 মোল। এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে আসে 0.34349 মোল। দেখো কত নাম্বার অপশনের সাথে মিলে, এটা অপশন নাম্বার এ এর সাথে মিলে। এখন কথা হচ্ছে এই প্রশ্ন তোমরা যদি না পারো, ঠিক আছে, তাহলে আমার মনে খুব একটা প্রবলেম হবে না, কারণ ধরো এই যে তৎক্ষণাৎ হয়তো মাথায় বুদ্ধি না আসতে পারে যে আমি যেহেতু সোডা ক্ষার বুঝতেছি না, ইংরেজিটা দেখি এই সোডা ক্ষারের ইংরেজিটা কি। তো এই প্রশ্ন যদি তুমি নাও পারো তোমার চান্স পাইতে তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না, টু বি অনেস্ট। এই প্রশ্নটা তো সরাসরি আইওটির একটা প্রশ্ন তুলে দিছে, কোশ্চেন ব্যাংকে আইওটির একটা প্রশ্ন, এটা আইওটির প্রশ্নটা ইংলিশে ছিল, এখানে জাস্ট বাংলা করে দিছে। আমাদের যে বলি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ো, হাজারি স্যার ভালো মতো পড়ো, গায়ে লাগাও না। দেখো ইথানল ও অ্যাসিটালডিহাইডের একটি মিশ্রণের 0.535 গ্রামকে ফেলিং দ্রবণ সহ তাপ দেওয়া হলে 1.2 গ্রাম লালচে অদক্ষেপ পাওয়া গেল। মিশ্রণে অ্যাসিটালডিহাইডের শতকরা পরিমাণ নির্ণয় করো। এখানে কি বলতে চাইছে, এখানে একটা মিশ্রণ আছে, যে মিশ্রণে আসলে ইথানল, ইথানলের সংকেত কি ভাই, ইথানলের সংকেত হচ্ছে এইটা। অ্যাসিটালডিহাইডের সংকেত কি ভাই, অ্যাসিটালডিহাইডের সংকেত হচ্ছে এইটা। এখন দেখো এই ফেলিং দ্রবণ যখন তুমি এখানে যোগ করবা তখন এই ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে কে, বা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অদক্ষেপ দিবে কে, তোমরা এটা কিন্তু পড়ছো যে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অদক্ষেপ দিবে হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এখানে অ্যালডিহাইড কে, এই যে CH3CHO, তাহলে আমার রিয়াকশন করবে হচ্ছে এইটা, লাল অদক্ষেপ দিবে হচ্ছে এইটা, ঠিক আছে। তোমার ওই ইথানল কিন্তু লাল অদক্ষেপ দিবে না, এটা মাথায় রেখো। তাহলে এই যে ফেলিং দ্রবণ ধরো কপার 2 প্লাস, এই যে এটাকে এটার দুর্বল জারক, একটা দুর্বল জারক জারিত করলে কি হবে, অ্যাসিড হবে। তাতে কি হবে, আমার দরকার হচ্ছে এটাই, কিউ প্লাস অক্সাইডে লাল পদক্ষেপ পড়বে, আমার দরকার হচ্ছে এইটা। সমতাও এরকমই হয়, এটার আগে পিছে 2-1 কিছুই যুক্ত হয়। তাহলে এখানে আমার বের করতে হবে এই অ্যাসিটালডিহাইডের পরিমাণ, আর দেওয়া আছে কিউ প্লাস অক্সাইডের পরিমাণ। স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করো, এখানে স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করো। এই বিক্রিয়া মানে আর সম্পূর্ণ করার দরকারও নাই, কারণ পানি হবে তুমি জানো, কিন্তু আমার দরকার কি এইটা দেওয়া, এটা দরকার, এটা দেওয়া আছে, তাহলে এই দুটার মধ্যে স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করো।
তাহলে NCH3CHO ইকুয়াল টু NQ প্লাস অক্সাইড। এখন দেখো এটার ভর বের করতে হবে। আর আণবিক ভর কত? 12 আর 3 যোগ করলে 15, 15 আর 12 27, 27 আর 1 28, 28 আর 16 যোগ করলে কত হয়? 28 আর 16 যোগ করলে কত হয়? 44 হয়। এটার ভর দেওয়া আছে, কিউ প্লাস অক্সাইডের ভর দেওয়া আছে কি 1.2 গ্রাম। নিচে কত হবে? এটা আণবিক ভর হবে। আণবিক ভর কত? 63.5 ইন্টু 2 প্লাস হচ্ছে 16। এটা তুমি বের করো, এই ডব্লিউ এর ভ্যালুটা কত আসবে? এই ডব্লিউ এর ভ্যালুটা আসবে হচ্ছে 0.369। তার মানে এই যে দ্রবণটা আছে এখানে তোমার অ্যাসিটালডিহাইডের পরিমাণ হচ্ছে 0.369 গ্রাম। যেহেতু পার্সেন্ট বের করতে বলছে তাহলে আমি কি করব? পার্সেন্টেজ অফ অ্যাসিটালডিহাইড, এটা হবে 0.369 ডিভাইডেড ওই মিশ্রণের মোট ভর 0.535 ইন্টু হচ্ছে 100। এটা ক্যালকুলেট করলে আসে 69%। তাহলে দেখো 69 আছে কিনা অপশনে। এই যে অপশন নাম্বার ডি। এই প্রশ্নটা তোমাদের ধরো একটু ট্রিকি আসছে। এই প্রশ্নটা আমি বলবো না যে কোশ্চেন ব্যাংক থেকে কমন আসছে, এটা আসছে ওটা আসছে, এই ধরনের কথাবার্তা আমি বলবো না, তার কারণে এই প্রশ্ন একটু ট্রিকি আসছে। বাট পরীক্ষার হলে তুমি যদি মানে তোমার মাথা যদি কাজ করে তাহলে তুমি পারবা, আর মাথা কাজ না করলে তুমি পারবা না। এটা নিয়ে এত বেশি আহামরি কিছু নাই। তুমি যদি এটা নাও পারো তোমার চান্স পাইতে তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না আমার বিশ্বাস। তো চলো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রশ্নটা পড়ে ফেলে এই প্রশ্নটা সলভ করার ট্রাই করব। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে 39.2% ভর হ্রাস পায়। এই কোন ভরটা হ্রাস পায়? এই যে দেখো, জাস্ট আমার বুঝার সুবিধার্থে এই প্রশ্ন সলভ করার জন্য এগুলো কিছুই লাগবে না। এটা KClO3, এটাকে যদি তুমি তাপ দাও তুমি জানো এখানে কি তৈরি হবে? KCl তৈরি হবে আর অক্সিজেন তৈরি হবে। চাইলে সমতা করবা, না হলে দরকার নেই। এই ভর হ্রাস পায় মানে কি? এই যে অক্সিজেন উড়ে যায় যেটা, এটা আসলে ভর হ্রাস পায়। ঠিক আছে, এটাই হলো ভর হ্রাস পায়। এখন বলছে যে পটাশিয়াম ক্লোরাইড এবং NaCl এর 1 গ্রামের একটি মিশ্রণে তাপ প্রয়োগ করায় 0.16 গ্রাম ভর হ্রাস পায়। মিশ্রণে পটাশিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ কত হবে? আবার এখানে লিখে দিছে তাপ প্রয়োগে NaCl এর কোনো পরিবর্তন হয় না। এটা না বলে দিলেও তুমি বুঝতা, কারণ NaCl কে তুমি যদি তাপ দাও ওইখানে কোনোভাবে কোনো গ্যাসীয় পদার্থ তৈরি হবে না যে ভর হ্রাস পাবে। তার মানে কি, যেটুকু ভর হ্রাস পাইছে 0.16 গ্রাম, এটা আসলে পটাশিয়াম ক্লোরাইড থেকে হ্রাস পাইছে। তাপ দেওয়ার কারণে এটা ভেঙে গিয়ে অক্সিজেন আকারে বের হয়ে গেছে। আবার এখানে প্রশ্নের প্রথমেই বলছে যে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে 39.2% কি হয়? ভর হ্রাস পায়। তাহলে আমি ধরলাম যে এই যে মিশ্রণটা আছে এই মিশ্রণে আমি ধরে নিলাম যে ডব্লু গ্রাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আছে। এই মিশ্রণে কে কে আছে? পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে NaCl। আমি ধরলাম যে এটা ডব্লু গ্রাম আছে। তার মানে এই ডব্লু গ্রামের 39.2% হ্রাস পাবে। তাহলে হ্রাসপ্রাপ্ত ভর কতটুকু হবে? এই ডব্লু এর 39.2%, তার মানে কি 39.2 ডিভাইডেড 100 ইকুয়াল টু হচ্ছে এই যে কতটুকু হ্রাস পাইছে? এই যে 0.16 গ্রাম হ্রাস পাইছে। এটা হলো 0.16। এখান থেকে তুমি ডব্লু এর ভ্যালুটা বের করো। এই ডব্লু এর ভ্যালুটা আসবে 0.408 গ্রাম। তার মানে এই যে মিশ্রণটা ছিল 1 গ্রামের, এই 1 গ্রামের মিশ্রণে পটাশিয়াম ক্লোরাইড ছিল 0.408 গ্রাম। তাহলে আমি যদি পার্সেন্টেজ করি সেটা কত আসবে? এটা আসবে এই যে 0. মানে পটাশিয়াম ক্লোরাইডের ভর ডিভাইডেড হচ্ছে মিশ্রণের মোট ভর ইন্টু হচ্ছে 100। তার মানে এটা আসবে হলো 40.8%। দেখো তো কত নাম্বার অপশনের সাথে মিলে? এই যে আর 40.8 হলো অপশন নাম্বার ই এর সাথে মিলে। এই প্রশ্নটা অলরেডি একবার করাইছি, এখানে আবার দিয়ে দিছে কেন যেন আমি জানি না, তারপরে ডিলিট করে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এবার তড়িৎ রসায়ন থেকে মোটামুটি 3টা প্রশ্ন হয়েছে প্রবলি তোমাদের। একটা অলরেডি করাইছি এটা,
আমি তোমাদের বলছিলাম যে কুয়েটে তোমার হচ্ছে এই যে তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা আর হচ্ছে তোমার আপেক্ষিক পরিবাহিতা থেকে প্রশ্ন হইতে পারে। ইভেন আমি কনসেপ্ট বুক থেকে কনসেপ্ট বুকের প্রশ্নগুলো মানে তোমার স্ক্রিনশট দিয়ে সাজেশনে তোমাদের দিয়েও দিছিলাম। তারপরেও তোমার হয়তো অনেকে দেখো নাই, না দেখলে তো ভাই কিছু করার নাই। এখানে পটাশিয়াম ক্লোরাইড দিয়ে দিছে, আর কনসেপ্ট বুকে এরকম একটা প্রবলেম ছিল সালফিউরিক অ্যাসিড দিয়ে। এক্স্যাক্টলি সেম টাইপের প্রশ্ন। দেখো এখানে কি বলছে, 25°C তাপমাত্রায় একটি পরিবাহী কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার। তার মানে দূরত্বকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এটা দেওয়া আছে 1 সেন্টিমিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 2 সেন্টিমিটার স্কোয়ার। প্রতি লিটার দ্রবণে মানে 1 লিটার দ্রবণে 50 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড আছে। তাহলে এটার আমি ঘনমাত্রা আগে বের করব। এস ইকুয়াল টু আমরা কি জানি, W/mv জানি। W এর ভ্যালু কত, 50। আণবিক ভর কত, পটাশিয়াম হলো 39.1 আর ক্লোরাইড মানে ক্লোরিন হচ্ছে 35.5। আর আয়তন কত, 1 লিটার। এটা কত আসে, আগে এটা বের করো, এটা কত আসে। তো কোর্স রাখছি, আল্লাহ জানে, ওয়েট করো। আচ্ছা এটা আসে 0.67 মোল পার লিটার। দেখো আবার এখানে কি দেওয়া আছে যে কোষকে পূর্ণ করা হলে কোষটির রোধ হচ্ছে এইটা, তার মানে আর এর ভ্যালুটাও দেওয়া আছে 7.25 ওহম। এখন তুমি ভাই সিম্পলি কি করবা জানো, ফর্মুলা বসাই দিবা, অঙ্ক হয়ে যাবে। এখানে এককেও কোনো ঝামেলা করে নেই, একক একদম তোমার ইজিলি মানে স্মুথলি চলে আসবে। তুমি জাস্ট কি করবা, ফর্মুলা বসাই দাও, এখানে ফর্মুলা বসাই দিলে অঙ্ক শেষ। ফর্মুলাটা কি, তুল্য পরিবাহিতা না, এটা ইকুয়াল টু কি, কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড কি মোলার ঘনমাত্রা ইন্টু তুল্য সংখ্যা। কাপ্পা সমান কি 1/r ইন্টু L/A ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড এসি। এখন ফর্মুলা বসাও, 1 ডিভাইডেড 7.25, এল এর ভ্যালু 1, এর ভ্যালু কত 2। এটা কিন্তু সিজিএস এ বসাইতে হবে, মানে এই এলটা সেন্টিমিটার, এরিয়াটাকে সেন্টিমিটার স্কোয়ারে। এটা 1000, এস এর ভ্যালু কত 0.67, আর পটাশিয়াম ক্লোরাইড একটা লবণ, আর লবণের তুল্য সংখ্যা হলো ক্যাটায়নের মোট চার্জ, কে প্লাসের চার্জ হলো 1, তাহলে তুল্য সংখ্যা 1। ক্যালকুলেট করো, এটা আসবে 102.93। দেখো কোন অপশানের সাথে মিলে, এই যে 102.67, কাছাকাছি কিছু একটা আসছে, এই যে এটা হবে অ্যান্সার। এখন আসো, এই প্রশ্নটা না তোমাদের মানে শর্ট সিলেবাসের বাইরে, আমি এটা করাই দিচ্ছি না, আমি এটার উত্তর বলে দিচ্ছি। তোমরা যদি কেউ অ্যান্সার করে থাকো তুমি দেখে নাও যে তোমার উত্তরটা ঠিক আছে কিনা। আমি এটা আর করাচ্ছি না, এটা আউট অফ সিলেবাস। এই টাইপের প্রশ্নগুলো আসলেও করা উচিত হয়েছে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছিল যে একটা কম্পিটিটিভ এক্সামে পড়া মানে যেটা শর্ট সিলেবাসে আছে এর মধ্যে থেকে যদি কঠিন করতো তাহলে জিনিসটা ভালো হতো আর কি। এটা অ্যান্সার মোস্ট প্রবলি 0.463, একটু মিলাই নিও আর কি। এটা হলো আউট অফ সিলেবাস, মানে শর্ট সিলেবাসের বাইরে। এই প্রশ্নটা নিয়ে অনেকে ভালোই দেখলাম প্যারা খাইছে। আমাদের রোড টু ইঞ্জিনিয়ারিং কোর্সের অনেক পোলাপানি বলতেছিল যে ভাই এটার ব্ল্যাঙ্ক অ্যান্সার আছে, না এটার ব্ল্যাঙ্ক অ্যান্সার নাই। প্রশ্নটা অনেক সহজ, বাট একটু ডাটা বেশি থাকার কারণে অনেকে হয়তো মানে কি আর বলবো, প্যারা খেয়ে গেছে আর কি। চলো এখানে বলছে 1175 কেলভিন তাপমাত্রা এবং 1.05 ইন্টু 10⁵ প্যাসকেল চাপে কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড প্লাস পানি তৈরি করছে। বিক্রিয়াটিতে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইডের আংশিক চাপ দেওয়া আছে। পশ্চাৎ বিক্রিয়ার কেপি এর মান বের করতে বলছে, মানে এই যে বিক্রিয়াটা দেওয়া আছে এর পিছনের যে বিক্রিয়াটা পশ্চাৎ বিক্রিয়া যেটা, এটা কেপি বের করতে বলছে। পশ্চাৎ বিক্রিয়া আমি যদি লিখে ফেলি উল্টা করে, দেখো এটা কার্বন মনোক্সাইড প্লাস পানি, কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। এখন খেয়াল করো, তোমার আসলে এই পশ্চাৎ বিক্রিয়া লিখে ফেলছো, তাহলে এটা কেপি বের করার জন্য আমার কি লাগবে, দেখো
পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড লাগবে, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন লাগবে, তারপরে পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড আর পার্শিয়াল প্রেশার অফ তোমার পানি লাগবে। এখন দেখো এই যে পার্শিয়াল প্রেশারগুলো দেওয়া আছে, দেখো পার্শিয়াল প্রেশারগুলো দেওয়া আছে। পি অফ কার্বন ডাই অক্সাইড এটা দেওয়া আছে তোমার 2.18 10⁴ প্যাসকেল। পি অফ হাইড্রোজেন এটা হচ্ছে তোমার 2.58 ইন্টু 10⁻, এটাও 4 প্যাসকেল। পি অফ কার্বন মনোক্সাইড এটা হচ্ছে 2.72 ইন্টু 10⁴ প্যাসকেল। তাহলে এখন দেখো এইখানে আমার ওই পানির হচ্ছে পার্শিয়াল প্রেশারটা দেওয়া নাই। আমরা জানি এখানে যেহেতু গ্যাস মিশ্রণে 4টা গ্যাস আছে, 4টা গ্যাসের পার্শিয়াল প্রেশার যদি তুমি যোগ করো তাহলে এই যে টোটাল প্রেশারটা পাওয়া যাবে। তাহলে আমি পানির হচ্ছে পার্শিয়াল প্রেশারটা কিভাবে বের করব? পানির পার্শিয়াল প্রেশারটা বের করবে এইভাবে, পি টোটাল থেকে বিয়োগ করে দিব পি অফ হাইড্রোজেন প্লাস পি অফ কার্বন মনোক্সাইড প্লাস পি অফ তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। টোটাল কত ছিল? পি টোটাল কত ছিল? এটা ছিল 1.02 ইন্টু 10⁵ মাইনাস পি অফ হাইড্রোজেন কত ছিল? পি অফ হাইড্রোজেন ছিল 2.58। তারপরে পি অফ কার্বন মনোক্সাইড কত ছিল? 2.72। পি অফ কার্বন ডাই অক্সাইড কত ছিল? তোমার পি অফ কার্বন ডাই অক্সাইড ছিল হচ্ছে 2.18। তুমি ভাই এটা ক্যালকুলেট করো, দেখবে এটা আসবে হচ্ছে 2.72 10⁴ প্যাসকেল। এখন সবগুলা মান এখানে বসো। কার্বন ডাই অক্সাইডের কত? 2.18 10⁴। পি অফ হাইড্রোজেন কত? পি অফ হাইড্রোজেন হচ্ছে 2.58 10⁴। পরে পি অফ কার্বন এটা কত? 2.72 10⁴। পানিরটা কিছুক্ষণ আগে বের করলাম 2.72 10⁴। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তোমার আসবে হচ্ছে 0.7602। ইউনিটটা কি হবে? এটা যেহেতু ইউনিটলেস, এটা ইউনিটলেস হবে, কারণ কি ডেল্টা এন এর ভ্যালু 0। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, 0.7602। এটা তোমাদের আয়ন শনাক্তকরণ থেকে আসছে। একটি পরীক্ষা নলে 2 থেকে 3 মিলিলিটার নমুনা লবণের দ্রবণের সাথে প্রথমে 1 থেকে 2 মিলিলিটার এবং পরে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলে যে হালকা নীল বর্ণের পদক্ষেপ পাওয়া যায়। মানে প্রথম কথা হচ্ছে আমি তোমাকে বলি যে তুমি একটা নমুনা লবণের দ্রবণ নিবা, সেখানে তুমি হচ্ছে প্রথমে সামান্য পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা মানে এখানে আসলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মোটামুটি সেম কাজ করে, এটা অনেকে হয়তো বুঝতেছিল না। এটা তোমাদের বইয়ে হাজারি স্যারের বই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দেওয়া আছে। তো প্রথমে তোমার হচ্ছে নীলবর্ণ হালকা নীলবর্ণ পদক্ষেপ পড়বে, তারপরে তুমি অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে পদক্ষেপটা দ্রবীভূত হবে, একটা দ্রবণ তৈরি করবে, কিন্তু সেই দ্রবণের কালার হবে গাঢ় নীল। এটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, এটা দেখো। এটা হলো কপার 2+ আয়ন। আচ্ছা, এটা তোমার তড়িৎ রসায়ন থেকে আসছে। তড়িৎ রসায়নে এই যে প্রবলেমটা, এটা খুব সহজ একটা প্রবলেম। এটা তোমার হচ্ছিল যে রুয়েটে 4-5 সেশনে মোস্ট প্রবলি আসছিল। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 10 মিনিট ধরে 0.25 অ্যাম্পিয়ার শক্তিসম্পন্ন বিদ্যুৎ চালনা করায় ক্যাথোডে 0.1679 গ্রাম সিলভার জমা হয়। অপর একটি সিলভার নাইট্রেট দ্রবণে 50 মিনিট ধরে 0.20 অ্যাম্পিয়ার শক্তিসম্পন্ন বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সিলভার সঞ্চিত হবে? প্রথম যে ডাটা দেওয়া আছে সেই ডাটায় দেখো তোমার টাইম দেওয়া আছে, আই দেওয়া আছে, তারপরে ডব্লু দেওয়া আছে। তুমি প্রথম ডাটা থেকে তুমি জেড এর ভ্যালুটা বের করবা। প্রথম ডাটা থেকে কি করবা? জেড এর ভ্যালুটা বের করবা 0.1679। জেড এর ভ্যালুটা বের করতে হবে, আই এর ভ্যালু 0.25 আর টি এর ভ্যালুটা কত এখানে 10 মিনিট, তার মানে সেকেন্ডে নিতে হবে। জেড এর ভ্যালুটা বের করো প্রথম ডাটা থেকে।
কত আসে দেখো, এটা আসে 1.119 ইন্টু 10⁻³ এরপরে খেয়াল করো এই জেড এর ভ্যালুটা এই যে দ্বিতীয় যে ডাটা মানে যে দ্রবণটা দেওয়া আছে সেখানে ইউজ করে তুমি জেড এর ভ্যালু বের করবা। এই জেড এর ভ্যালু 1.119 ইন্টু 10⁻³ এর ভ্যালু কত 0.20, আর যেহেতু 50 মিনিট বলছে তাহলে 50 ইন্টু 6 সেকেন্ডে নিতে হবে। ক্যালকুলেট করো, এটা আসে 0.6716 গ্রাম। অপশন নাম্বার ই। এইটা তোমার ধরো যে কোশ্চেন ব্যাংকের একটা প্রবলেম, জাস্ট ডাটাগুলো চেঞ্জ করে দিছে। এক্স্যাক্টলি এটা তোমার বুয়েটে কত ফেলা আসছিল আমার জানা নাই, এটা শুধু বুয়েট না, বুয়েট চুয়েট অনেকবার আসে এই টাইপের কোশ্চেন, জাস্ট এখানে ডাটাটা চেঞ্জ করে দিচ্ছে। 25°C তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ কোনো গ্যাসের আয়তন 90 কিউবিক সেন্টিমিটার, তাপমাত্রা বৃদ্ধি করে 52°C করা হলে এর চাপ দ্বিগুণ হয়। কঠিন বস্তু সহ আয়তন তখন হয়ে যায় 58.2 কিউবিক সেন্টিমিটার। কঠিন বস্তুটার আয়তনটা কত কিউবিক সেন্টিমিটার সেটা বের করতে হবে। P1 দেখো, P1 আর গ্যাসের আয়তন কি হবে তখন V1 মাইনাস এক্স, মানে টোটাল আয়তন V1 আর এক্স হলো কঠিনের আয়তন, তাহলে V1 মাইনাস এক্স হবে গ্যাসের আয়তন। নিচে কি হবে T1 ইকুয়াল টু P2, টোটাল আয়তন V2, কঠিনের আয়তনের কোনো চেঞ্জ হবে না, তাহলে V2 মাইনাস এক্স হলো গ্যাসের আয়তন, এখানে হলো T2। P1 এর জায়গায় P বসাবা, V1 এর জায়গায় কি বসাবা, এই যে 90 মাইনাস এক্স, প্রথমে তাপমাত্রা ছিল কত 25, দ্যাট মিনস 298 কেলভিন, চাপ দ্বিগুণ হয়ে গেছে, তাহলে P2 হলো 2P। তারপরে বস্তু সহ আয়তন হয়ে গেছে এটা, V2 ভ্যালু 58.2, কঠিন বস্তুর আয়তন এক্স নিয়ে যাই, তাপমাত্রা তুমি বৃদ্ধি করে কত করছো 52 করছো, 52 প্লাস 273 মানে কত 325। এটা ক্যালকুলেটরে সলভ করবা, করে এক্স এর ভ্যালু পাবা হচ্ছে তোমার 20.06 কিউবিক সেন্টিমিটার। অপশন নাম্বার ডি। এই প্রশ্নটা তোমার ধরো যে এই এক্স্যাক্টলি এই প্রশ্নটাই তোমার ভর্তি পরীক্ষায় আসছে, মানে তোমার জাস্ট হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আসছে, দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, তোমার হচ্ছে হলো দ্রাব্যতা বের করতে বলছে, তাও দেখো দ্রাব্যতা বলছে গ্রাম পার লিটার এককে। এই টুইস্টটা অনেকে ধরতে পারেনি আজকে ভর্তি পরীক্ষায়, ধরো এইটা যদি ধরতে না পারো তাহলে ভাই কিছু করার নেই। অনেকে দেখি কমেন্ট করতেছিল যে ভাই এটা অ্যান্সারটা কেমনে হবে, দেখো আমার কিন্তু দ্রাব্যতা মোল পার লিটার এককে চাই নাই, এখানে দ্রাব্যতার ইউনিট দেওয়া নাই মানে কি, এখানে ইউনিটটা হলো মোল পার লিটারের করসপন্ডিং ইউনিটটা এখানে আছে, এখান থেকে তুমি যখন এস এর ভ্যালু বের করবা তখন মোল পার লিটারে বের হবে, আমাকে বের করতে বলছে কি গ্রাম পার লিটারে। তো এটা মোটামুটি তোমরা সবাই জানো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে কিভাবে ভাঙানো যায়। অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস হচ্ছে 3OH মাইনাস, দ্রাব্যতা গুণফল কত হবে, এএসপি হবে তোমার হচ্ছে এস ইন্টু 3s তার উপরে কিউব, মানে তোমার 27s⁴ ইকুয়াল টু হচ্ছে 1.9 ইন্টু 10⁻³ এখান থেকে এস এর ভ্যালুটা মোল পার লিটার আগে বের করো, এটা আসে 2.89 ইন্টু 10⁻৯ মোল পার লিটার। কেমন অনেকে দাগাইছে, কিন্তু এটা তো হবে না, আমার চাইছে গ্রাম পার লিটারে, তাহলে মোল পার লিটারকে গ্রাম পার লিটারে কনভার্ট করার জন্য আণবিক ভর দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, এটার ভর হচ্ছে অ্যালুমিনিয়াম হলো 27, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, 17, 17 ইন্টু 3 মানে কি 51, যোগ করলে কত হবে 78। এটার সাথে 0.89 ইন্টু 10⁻৯ ইন্টু হচ্ছে 78, এটা হলো গ্রাম পার লিটার। এটা কত আসে, এটা আসে 2.25 ইন্টু 10⁻⁷ গ্রাম পার লিটার। অপশন নাম্বার এ। ওকে, এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে, এই প্রশ্নটা তোমাদের হচ্ছে মেবি ব্ল্যাঙ্ক অ্যান্সার নেওয়ার পসিবিলিটি অনেক বেশি, আমার যেটা মনে হয় আর কি। তারপর একটু আমি করে দেখাই যে কিভাবে ব্ল্যাঙ্ক অ্যান্সার হয়। যে 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10⁻21টি অণু অপসারণ করলে কত গ্রাম অণু অবশিষ্ট থাকবে। এখন খেয়াল করো, প্রথমে
আমার 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড ছিল, তাই তো? তাহলে এটার ইনিশিয়াল মোল নাম্বার ছিল এইটা, মিলিগ্রামকে তুমি গ্রামে নাও, আণবিক ভর দিয়ে ভাগ করো, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হল 44। এটা আসে হচ্ছে তোমার 4.54 ইন্টু 10⁻³ মোল। এখান থেকে সরাইছো কত দেখো, এতটি অণু, তাহলে এই অণুকে তুমি মোলে কনভার্ট করো, তাহলে কতটুকু সরাইছো, এন প্রাইম সরাইছো। 10⁻21 এটাকে যদি তুমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা, মোল নাম্বার পাবা। কত মোল সরাইছো সেটা পাবা। তুমি সরাইছো 1.66 ইন্টু 10⁻³ মোল, তাহলে অবশিষ্ট আছে কত মোল, এই জাস্ট এন থেকে এন প্রাইম বিয়োগ করে দিবা। এটা বিয়োগ করে দিলে কত আসে, এটা আসে 2.88 ইন্টু 10⁻³ মোল। এটাই আসলে অ্যান্সার হওয়ার কথা, ভালো মতো বুঝবা, এটাই আসলে অ্যান্সার হওয়ার কথা। এই গ্রাম মোল যেটা আর কি, মানে আমরা যেটা গ্রাম মলিকুল যেটা, মানে এই যে মোলকে আমরা এইভাবে লিখি গ্রাম মলিকুল, আমরা সাধারণত এই যে GRAM এইভাবে লিখি না। এখন যিনি প্রশ্ন করছেন উনি আসলে এই গ্রাম দিয়ে যদি ভর বুঝাই, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এইটা, ভালো মতো বুঝবা। উনি এই গ্রাম দিয়ে যদি ভর বুঝাই, ভালো মতো বুঝবা, আমরা গ্রাম মলিকুল বলতে মৌলই বুঝাই, এটার অ্যান্সার আমার দৃষ্টিকোণ থেকে এটাই হওয়া উচিত, মানে ব্ল্যাঙ্ক অ্যান্সার হওয়া উচিত। যিনি প্রশ্ন করছেন উনি এখন কোন সেন্সে করছে এটা আমি জানি না। উনি যদি এটাকে ভরের মানে সেন্সে করে, তাহলে এটাকে 44 দিয়ে যদি গুণ করো তাহলে তুমি এ পাবা। বাট আমার মনে হয় এটার অ্যান্সার ব্ল্যাঙ্ক হওয়াই উচিত, আর এটার অ্যান্সার 2.88 ইন্টু 10⁻³ মোল হওয়াই উচিত। ঠিক আছে, কারণ এখন ধরো যে উনি বাংলায় লিখে দিচ্ছে গ্রাম অণু, গ্রাম অণু মানে কিন্তু আমরা মোলই বুঝি, এটা বুঝো আর কি। এখন উনি যদি মনে করে যে এই মোলকে আমি আবার গ্রামে কনভার্ট করব, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে এইটা। উনি এটা অ্যান্সার ধরবে কিনা আমি জানি না। এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন ছিল, এটা তোমাদের ধরো যে সরাসরি কোনো কনসেপ্ট বুক মানে সরি কোশ্চেন ব্যাংক থেকে হয়তো পড়ে নাই, বাট খুব ভালো কোশ্চেন ছিল এটা। যদি কেউ একটু ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়ে সে হয়তো পারবে। আবার পরীক্ষার হলে যেহেতু একটা প্রেশার থাকে, সেক্ষেত্রে হয়তো না পারলেও না পারতে পারে আর কি। ঠিক আছে, কিন্তু প্রশ্ন খুব সহজ। দেখো, কোল্ড স্টোরেজ, একটি কোল্ড স্টোরেজের ভেতরের তাপমাত্রা 4°C। কোল্ড স্টোরেজে আমি একটা ওই যে অগ্নি নির্বাপক তোমার সিলিন্ডার, যেটা কার্বন ডাই অক্সাইড গ্যাস মানে গ্যাস আছে যেটা এখানে ভরানো, যে অগ্নি নির্বাপক সিলিন্ডার যদি কোল্ড স্টোরেজে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে ওই ভিতরে গ্যাসের চাপ হয় হচ্ছে 100 কিলোপ্যাসকেল। এখন কোল্ড স্টোরেজের বাইরে সিলিন্ডারটার গ্যাসের চাপ হচ্ছে 1.1045 বায়ুমণ্ডলীয় চাপ, মানে অ্যাটমসফেয়ার আর কি। এখন বলছে কোল্ড স্টোরেজের ভেতরে এবং বাইরের তাপমাত্রা কত। দেখো, এখানে বোঝাই যাচ্ছে যে একটা সিলিন্ডার, তো কার্বন ডাই অক্সাইড ওই সিলিন্ডারে ভরানো, তাহলে সিলিন্ডারের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা তাপমাত্রার পরিবর্তনের কারণে চাপের পরিবর্তন দেখাচ্ছে, কিন্তু সিলিন্ডার আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তার মানে এখানে আয়তনটা কি ফিক্সড। তাহলে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব, এর এই সূত্র P1/T1 ইকুয়াল টু P2/T2। P1 কোনটা ভাই, আমি ধরো এই কোল্ড স্টোরেজের ভিতরের যে চাপটা এটাকে আমি P1 ধরি, কিলো প্যাসকেল আছে এটাকে প্যাসকেলে নাও, 100 ইন্টু 10⁻³ কোল্ড স্টোরেজের ভিতরে তাপমাত্রা কত, 4°, তাহলে 273 সাথে যোগ করলে কত হবে, 277। P2 কত, P2 মানে হচ্ছে কোল্ড স্টোরেজের বাইরে চাপটা কত, 1.1045 অ্যাটমসফেয়ার, এটাকে প্যাসকেলে নাও, 101325। আর তাপমাত্রা কত কোল্ড স্টোরেজের বাইরে সেটাকে বের করো, বের করার পরে তুমি তাপমাত্রার পার্থক্য বের করবা। ঠিক আছে, এই যে এখানে পার্থক্য হবে। তাহলে প্রথমে কি করো, এই কোল্ড স্টোরেজের বাইরে তাপমাত্রা যেটা T2 যেটা সেটা বের করো। প্রথম কাজ হচ্ছে T2 বের করা, তারপরে তুমি হচ্ছে এই তাপমাত্রা পার্থক্য বের করো। T2 আসে 310 কেলভিন, তাপমাত্রা পার্থক্য বের করো। তাপমাত্রা পার্থক্য তোমার ডেল্টা টি যেটা 310 থেকে 273 বিয়োগ করলে কত আসে, তোমার 33°C। তাপমাত্রার পার্থক্য কেলভিনেও যত, ডিগ্রি সেলসিয়াসেও তত। অ্যান্সার কি হবে, 33। এরপরে দেখো, এটা তোমাদের
শর্ট সিলেবাসের বাইরেই বলতে পারো, কারণ এই টাইপের প্রশ্নগুলো ধরো আমাদের শর্ট সিলেবাসে নাই। একটা সময় 2014 সালের আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে এই টাইপের প্রশ্নগুলো আসতো। তো যেহেতু কোশ্চেন ব্যাংকে আছে, অনেকে এটা করছে, অনেকে আবার করে নাই। যাই হোক, চলো আমরা করে ফেলি এটা। আর 2টা প্রশ্ন আছে আমাদের। এখানে বলছে 10.34 মিলিগ্রাম একটি জৈব যৌগ দহন করলে 20.64 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 8.66 মিলিগ্রাম পানি পাওয়া যায়। যৌগটির আণবিক ভর 88 হলে যৌগটির আণবিক সংকেত কি হবে সেটা বের করতে হবে। প্রথমে তুমি কি করবা, এই যে আমরা মোটামুটি এটা শিখছো হয়তো, আমি আর ডিটেলসে যাচ্ছি না। পার্সেন্টেজ অফ কার্বন সেটা কি হবে, এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণকে তুমি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর দিয়ে ভাগ করবা। তার নিচে কি করবা, এই জৈব যৌগের যে পরিমাণটা আছে সেইটাকে তুমি হচ্ছে কার্বনের পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা, করে 100 দিয়ে গুণ করবা। তাহলে তুমি পার্সেন্টেজ অফ কার্বন পাবা, মানে ওই জৈব যৌগের ভিতরে কত পার্সেন্ট কার্বন ছিল সেটা পেয়ে যাবা। এটা আসে 54.44%। পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কিভাবে বের করবে, যে পানির পরিমাণ, এটাকে পানির আণবিক ভর দিয়ে ভাগ করবা, তারপরে জৈব যৌগের যে ভরটা আছে সেইটাকে তুমি হাইড্রোজেনের ভর দিয়ে ভাগ করবা। এটা আসে ইন্টু 100 করবা, এটা আসে 9.30। এখন দেখো, যেহেতু দহন মানে এখানে ভালো মতো খেয়াল করে দেখো, সবগুলা সংকেতে কি আছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে। তাহলে কার্বন হাইড্রোজেনের পরিমাণ পেয়ে গেছো, অক্সিজেনের পার্সেন্টেজ কত হবে, যে 100 মাইনাস 54.44 প্লাস হলো 9.30, যোগ কর মানে বিয়োগ করো, কত আসে, এটা আসে 36.26%। এখন তুমি যেহেতু এটার ওই পার্সেন্টেজগুলো পেয়ে গেছো, তাহলে এখন তুমি কি করবা, ওই যে ছোটবেলায় শিখছো কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন। তাহলে এখন এদের পরিমাণগুলো লেখো, 54.44 তাকে এই কার্বনের আণবিক মানে পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা, ইস টু হাইড্রোজেনের ইয়া কত ছিল 9.30, এর পারমাণবিক ভর 1 ভাগ করো, অক্সিজেনের পরিমাণ ছিল 36.26, এর পারমাণবিক ভর হলো 16, এটাতে ভাগ করো, করলে এটা কত আসে, এটা আসে 4.54, এটা আসে 9.30, তারপরে আসে 2.27। এখন এটার মধ্যে তিনটার মধ্যে সবচেয়ে ছোট কি 2.27, তাহলে 2.27 সবগুলোকে ভাগ করো, এটা আসে কত 2, এটা আসে কত 4, এটা আসে কত 1। স্থূল সংকেত কি হবে যৌগটার, C2H4O। আণবিক সংকেত কত হবে, আণবিক সংকেত হবে C2H4ON, এটা। এখন আণবিক ভর তো দেওয়া আছে, তাহলে আমি এখন লিখতে পারি যে 12 ইন্টু 2 প্লাস 4 প্লাস 16 ইন্টু N ইকুয়াল টু আণবিক ভর 88। এখান থেকে N এর ভ্যালু বের করো, আসবে হলো 2। যৌগের সংকেত কি হবে, C4H8O2। এই যে অপশন নাম্বার তোমার হচ্ছে ডি। এরপরে চলো আমাদের লাস্ট প্রশ্ন, যেটা এখানে দেওয়া আছে, একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 0.8955224 মিটার হলে 1 মোল ফোটনের শক্তি কিলোজুল এককে কত। তাহলে আমি এখন প্রথমে কি জানি, দেখো E ইকুয়াল টু hc বাই ল্যামডা, এটা হলো একটা ফোটনের শক্তি, একটা ফোটনের শক্তি। তাহলে আমি এই ইটাকে এইভাবে লিখতে পারি, এই যে অ্যাভোগাড্রো নাম্বার, এটা হলো 1 মোল ফোটনের শক্তি। আমার 1 মোল ফোটনের শক্তি কিন্তু চাইছে, মান বসাও, এটা চাইছে কিলোজুল এককে, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। সি এর ভ্যালু কত, তোমার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8,
আর ল্যামডার ভ্যালু তো এখানে দেওয়া আছে মিটারে 0.8955224। বের করো কত আসে। প্রথমে আসবে কি জুলে, তারপর এটাকে তুমি কিসে কনভার্ট করবা, তুমি কনভার্ট করবা হচ্ছে কিলো জুলে। এটা মাথায় রেখো, প্রথমে কিসে আসবে, এটা আসবে জুলে, এটা আসবে তোমার হচ্ছে জুলে, তারপরে কিসে কনভার্ট করবে এটাকে, তুমি কিলো জুলে কনভার্ট করবা। সরি আমার এটা মানে ক্যালকুলেশন করা নেই, দাঁড়াও। 6.023 10 to the power 23.6 10 to the power -34 into 10 to the power 8 ভাগ হচ্ছে 2.8955, এটা আসে হচ্ছে 0.1336। এটাকে এভাবে লেখো 0.134 জুল, এটাকে কিলো জুল নিলে 1000 দিয়ে ভাগ করবা, এটা কত আসবে তখন 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -4 কিলো জুল। দেখো অপশন নাম্বার ডি। তো বুঝতে পারছো যে কুয়েটের প্রশ্ন আসলে যেহেতু প্রথম পরীক্ষা, তোমরা একটু প্রশ্ন দেখে হয়তো ঘাবড়ায় গেছো। এখন আমি তোমাদের বলি আর কি, তোমাদের সামনে রুয়েট পরীক্ষা আছে আর চুয়েট পরীক্ষাও আছে। বুয়েট পরীক্ষাও যদি বলি, আমার মনে হয় বুয়েট পরীক্ষার প্রশ্ন হয়তো 2-1টা বা 2-4টা প্রশ্ন হয়তো আনপ্রেডিক্টেবল হবে রিটেনের 13টা প্রশ্নের মধ্যে। বাট 8-9টা প্রশ্ন কিন্তু তুমি ধরো যে তোমার যদি বই, কোশ্চেন ব্যাংক, পাশের কনসেপ্ট বুক যদি ভালো মতো পড়া থাকে, আমার মনে হয় তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। বিগত বছরের ধারায় প্রশ্ন করলে তুমি 13টার মধ্যে যদি 10-11টাও পারো তা আমি অবাক হব না। তো আমি সেফ সাইডে বলতেছি, আমার মনে হয় 8-9টা খুব ভালো মতোই তুমি কমন পাবা আর কি। সরাসরি কমন পাবা না, এই যে আজকে যে প্রশ্নগুলো তুমি দেখতেছো একটু ঘুরাই পেঁচাই দিছে, এরকম ঘুরাই পেঁচাই দিবে। তোমার যদি বেসিক ভালো থাকে ইন্টারের এবং তুমি যদি অ্যাডমিশন একটা ভালো পড়াশোনা করো, কেমিস্ট্রিতে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা। জন্য বলতেছি যে এখন ওই আইআইটি ফাইআইটি এমআইটি এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে লাফালাফি না করে তোমার তো ভাই চান্স পাইতে হবে। তুমি যদি চান্স না পাও, তুমি আসলে কত ডিপে পড়াশোনা করছো এগুলো তো কেউ শুনতে যাবে না। দিন শেষে আসলে তুমি মানে চান্স পাইছো কি পাও নাই এটা আসলে মানুষ দেখতে যাবে। ঠিক আছে, তুমি আদার স্যারের বইটা একটু ভালো মতো দেখো, আর কোশ্চেন ব্যাংকটা খুবই ভালো মতো করবা, কারণ চুয়েট টুয়েটে দেখো কোশ্চেন ব্যাংক থেকে তুমি দেখবা যে সরাসরি কমনও পাবা আবার টাইপও কমন পাবা। ঠিক আছে, আর 2-1টা প্রশ্ন কঠিন হবে, দেখবে যে ওগুলো কেউ পারবে না, ওগুলো না পারলে তোমার চান্স আসলে আটকাবে না। ঠিক আছে, আর এর মানে প্রথম পরীক্ষা খারাপ হইছে এটা নিয়ে মন খারাপ কইরো না, সামনে আরো অনেক কিছু আছে। তোমাদের ধরো হাতে আরো ভালোই টাইম আছে। মনে করো ভাই জাস্ট হাল ছেড়ে দিচ্ছ, এই ভুলটা কইরো না। তুমি হাল ছেড়ে দিলে তো কিছুই হবে না। বাট তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকো, আমার দৃঢ় বিশ্বাস কোথাও না কোথাও চান্স পাবা। ঠিক আছে? হাল ছেড়ো না। শেষ পর্যন্ত পরিশ্রম করে যাও। জাস্ট গো থ্রু দ্য প্রসেস। রেজাল্ট অবশ্যই আসবে। আর আরেকটু মানে কথা বলি আরকি, তোমরা একটু বেশি হয়ে যাচ্ছ। আমাদের ভিতরে টক্সিসিটি অনেক বেড়ে যাচ্ছে। টক্সিক হইও না ভাই। আমি আসলে তোমাদের যে বলতেছি আরকি যে মানে কোয়েশ্চেন ব্যাংক করো, বই পড়ো। এটার মধ্যে আমার আসলে লাভ কিছুই না। ঠিক আছে? মানে তুমি দেখো বাজারে অনেক কোর্স আছে। আসলে আমার কোর্সেই ভর্তি হওয়া লাগবে কিনা বা অন্য কোনো কোর্সেই ভর্তি হও কিনা। যেখানে পারো সেখানে ভর্তি হও। কিন্তু তোমরা এই জিনিসগুলা কাভার করো। তোমাদের উপকার হবে। তুমি চান্স পাইলে আমার কোনো যায় আসবে না। তুমি যদি চান্স নাও পাও, তাও আমার কোনো যায় আসবে না। ঠিক আছে? একটু তোমরা মানে পজিটিভ ওয়েতে সবকিছু নেওয়ার ট্রাই, নেগেটিভ ভাবে রিঅ্যাক্ট কইরো। তখন দেখা যাবে হয়তো যে তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত। ভালো থেকো। আল্লাহ হাফেজ।